ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা নিয়ে এসেছি এবং 15টা আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে এসেছি এবং যেগুলো আমরা এ সিরিজ এ বি সি ডি করে নিয়ে আসছি, মানে এ থেকে যতগুলো সাবস্টিটিউশন হবে সেগুলো এ সিরিজের। এছাড়াও আমাদের যেগুলো খুবই কমনযোগ্য এবং এই 15টার থেকে 4-15-60টি, অর্থাৎ আমরা এই 15টির সাথে আরও আমরা 30টা বা 40টা সাবস্টিটিউশন জেনে নেব। ওগুলোর থেকে যেগুলো আছে সবগুলো আমরা ডিটেলস ডিসকাশন করা হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যদি তোমরা ফ্রি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। চলো প্রথম শুরু করা যাক। প্রথমে কি রয়েছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মানে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা থাকবে দেওয়া আছে সেইগুলোর মধ্যে তোমাকে সেই ওয়ার্ডটি চুজ করতে হবে। এটা প্রত্যেকটাই লেখা থাকবে, এটা আমরা প্রথমবার লিখছি, ঠিক আছে? এটা প্রথমবার দেওয়া থাকবে, বাকি আর বাকি কোশ্চেনের মধ্যে থাকবে না, কেবল প্রশ্নটা থাকবে, তোমাকে উত্তরটা করতে হবে। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো যে এক্সট্রিম ফিজিক্যালস অর মেন্টাল সাফারিং। এক্সট্রিম মানে চরমভাবে, ফিজিক্যালস অ্যান্ড মেন্টাল সাফারিং চরমভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে যে কষ্টে ভোগে তাকে আমরা কি বলি? এভিয়ারি নাকি অটোনমি না অটোক্রেসি না এগোনি? এখানে সঠিক উত্তর হবে এগোনি। এগোনি মানে হচ্ছে যিনি যে এক্সট্রিমভাবে অর্থাৎ চরমভাবে বা ব্যাপকভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে ভুগতে থাকে, তখন সেটাকে বলা হয় আমাদের এগোনি। এরপর বাকি যে এভিয়ারি, দেখো এভিয়ারি সম্পর্কে যদি জানি, এভিয়ারি কি? এভিয়ারি যদি বলি তাহলে এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে আমাদের বার্ডকে সংরক্ষণ করা হয় বা রাখা হয়। তাহলে আমরা বলতে পারি এভিয়ারি মানে হচ্ছে পক্ষীশালা বা পাখিকে যেখানে সংরক্ষণ করে রাখা হয়। অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র বা স্বৈরতন্ত্র এ কান্ট্রি দ্যাট ইজ রুল বাই ওয়ান পারসন হু হ্যাজ কমপ্লিট পাওয়ার। একটা দেশের উপর যেটা রুল করে একজন পারসন বা একজন ব্যক্তিত্ব, হু হ্যাজ কমপ্লিট পাওয়ার, এবং যার মধ্যে সমস্ত পাওয়ার আছে। একজন ব্যক্তি আমাদের একটা দেশকে পরিচালনা করে, তখন সেটাকে বলে, সেই দেশটাকে বলে আমরা স্বৈরতান্ত্রিক দেশ, অর্থাৎ স্বৈরতন্ত্র। অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র, এমন একটি দেশ যেখানে একজন ব্যক্তি শাসিত হন বা যার ক্ষমতা, মানে একটা ব্যক্তির দ্বারাই সেই দেশটি শাসিত হয়। নেক্সট আছে কি দেখো, অটোনমি মানে কি? দ্য স্টেট অফ বিং সেলফ গভর্নিং। অটোনমি মানে হচ্ছে স্বায়ত্তশাসন, অর্থাৎ দ্য স্টেট অফ বিং সেলফ গভর্নিং। স্টেটের আছে একটা নিজস্ব গভর্নিং বা স্বায়ত্তশাসন, নিজের একটা সরকারের নিজস্ব যে স্টেট ক্ষমতা, সেই নিজস্ব ক্ষমতাকেই বলা হচ্ছে শাসন ক্ষমতা বা স্বায়ত্তশাসিত হওয়ার ক্ষমতাকেই বলা হয় অটোনমি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, এ গভর্নমেন্ট রান বাই এ সিঙ্গেল পারসন। এ গভর্নমেন্ট রান বাই এ সিঙ্গেল পারসন মানে একটা সরকার পরিচালিত হয়, রান বাই মানে এখানে পরিচালিত হওয়া, এ সিঙ্গেল পারসন একজন ব্যক্তির দ্বারাই পরিচালিত হয়। তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? এখন পেলাম অটোক্রেসি। একজন ব্যক্তির দ্বারা, স্টেট হোক, গভর্নমেন্ট হোক বা কান্ট্রি হোক, একজন ব্যক্তির দ্বারা হলে তখন সেটাকে বলা হয় অটোক্রেসি, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অটোক্রেসি। আমাদের দেখো এরই যে অপশানের মধ্যে রয়েছে, দেখো জেরন্টোক্রেসি। জেরন্টোক্রেসি কি? এ স্টেট অর গ্রুপ গভর্ন বাই ওল্ড পিপল। তাহলে জেরন্টোক্রেসি হচ্ছে একটা রাষ্ট্র বা গোষ্ঠী বলতে পারি যেটা গভর্ন বাই ওল্ড পিপল, যেটা বয়স্ক ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় বা শাসিত হয়। গভর্নমেন্ট মানে আমরা বলছি পরিচালিত বলতে পারি বা শাসিত হয়। তাহলে একটা স্টেট বা রাষ্ট্র বা গ্রুপ বলতে পারি, গোষ্ঠী বলতে পারি, যেটা আমাদের পরিচালিত হয় কার দ্বারা? আমাদের ওল্ড পিপল দ্বারা, বয়স্ক ব্যক্তিদের দ্বারা, সেটাকে বলছি আমরা কি? জেরন্টোক্রেসি। আরেকটা রয়েছে দেখো, পরবর্তী কি রয়েছে? বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই এ লার্জ নাম্বার অফ অফিসিয়ালস হু আর নট ইলেক্টেড। আমলাতন্ত্র বলছে নির্বাচিত নয়, অর্থাৎ লোকেদের ইলেক্টেড মানে নির্বাচিত, লোকেদের দ্বারা নির্বাচিত নয়, এমন বিপুল সংখ্যক কি? লার্জ নাম্বার অফ অফিসিয়ালস, অর্থাৎ কর্মকর্তার দ্বারা পরিচালিত একটা সরকার ব্যবস্থা
একটা সিস্টেম, এ সিস্টেম অফ গভর্নমেন্ট, একটা সিস্টেম বা যেটা কি হয় বাই এ লার্জ নাম্বার অফ অফিসিয়াল, গভর্ন বাই মানে পরিচালিত হয় একটা বিশাল সংখ্যক অফিস অর্থাৎ কর্মকর্তাদের দ্বারা, হু আর নট ইলেক্টেড, যে কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় তারা কিন্তু ইলেক্টেড নয় বা নির্বাচিত নয়। তাহলে আমরা বলতে পারি আমলাতন্ত্র বলতে তারাই যে নির্বাচিত নয় এমন বিপুল সংখ্যক কর্মকর্তার দ্বারা পরিচালিত সরকার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, একজন ব্যক্তি যিনি বিশ্বাস করে না, ডাজ নট মানে করে না, বিলিভ বিশ্বাস করে না, ইন গড যিনি ভগবানে বিশ্বাস করে না, একজন ব্যক্তি বা ব্যক্তি যারা ভগবানে বিশ্বাস করে না বা যে ভগবানে বিশ্বাস করে না তাকে আমরা কি বলতে পারি? আইকোনোক্লাস্ট, হাইবোরো, এথেইস্ট না লেকচার? তাহলে আমরা বলতে পারি এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, আমরা কি বলি ওকে? অ্যাথেইস্ট বলি, অর্থাৎ যে ভগবানে বিশ্বাস করে না অ্যাথেইস্ট, আর এই এটা বাদ দিয়ে দিলে থিস্ট। থিস্ট মানে বলতে পারি যে আমাদের কি ভগবানে বিশ্বাস করে না, সেই হচ্ছে আমাদের কিন্তু থিস্ট। দেখো আমাদের আরও দেওয়া রয়েছে আইকোনোক্লাস্ট মানে কি বলতে পারি? দেখো আইকোনোক্লাস্ট রয়েছে, আইকোনোক্লাস্ট বলতে ওয়ান হু ব্রেক দ্য স্টাবলিশ ট্র্যাডিশন অর ইমেজ। আইকোনোক্লাস্ট মানে আইকনিক ম্যান, সেই আইকনিক থেকে আমরা আইকোনোক্লাস্টকে রিলেট করতে পারি যে একজন ওয়ান হু ব্রেকস, একজন যে ভেঙে দেয়, কি ভেঙে দেয়? দ্য এস্টাবলিশ ট্র্যাডিশন অ্যান্ড ইমেজ। এস্টাবলিশ ট্র্যাডিশন মানে হচ্ছে পরবর্তী প্রচলিত প্রথা, বর্তমানে ধরো আমাদের যে রীতি চলছে এই রীতিটা যদি আমাদের আমূল পরিবর্তন করতে দেয় তখন যে ব্যক্তির দ্বারা হয় বা যে ভেঙে দেয় সেটাকে বলে আমি আইকোনোক্লাস্ট। হাইবোরো কি? এ পারসন হু ইজ অনলি ইন্টারেস্টেড ইন সিরিয়াস আর্ট অর কমপ্লিমেন্ট সাবজেক্ট, একজন ব্যক্তি যিনি কেবল ইন্টারেস্ট থাকেন বা ইন্টারেস্টেড ইন সিরিয়াস আর্ট অর কমপ্লিমেন্টেড সাবজেক্ট। সিরিয়াস আর্ট আর কমপ্লিমেন্টেড আর্টের ক্ষেত্রে যিনি ইন্টারেস্ট বা আমাদের অনুরাগী তাকে আমরা হাইবোরো বলি। আর কি রয়েছে? লেচার মানে কি? এ ম্যান হু এনগেজ ইন এ লেচারি, যিনি লেচারিতে ব্যস্ত থাকে বা এনগেজ থাকে সেটা হচ্ছে আমরা বলি লেচার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, লাইফ হিস্টোরি রিটেন বাই ওয়ান সেলফ। তাহলে জীবনের ইতিহাস, লাইফ স্টোরি রিটেন বাই ওয়ান সেলফ, নিজের দ্বারাই যদি কোনো একটা জীবনের ইতিহাস, নিজের জীবনের ইতিহাস লেখা হয় তখন সেটাকে কি বলি? অটোগ্রাফি, অটোবায়োগ্রাফি, অটোক্রেসি, অটোগ্রাফি না অটোফেগি? তাহলে সঠিক উত্তর হবে অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি মানেই হচ্ছে আমাদের জীবন কাহিনী, তাহলে নিজের জীবন কাহিনী যখন নিজেই লেখে তখন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। দেখো আমাদের বাকি অপশানগুলো দেওয়া আছে। অটোক্রেসি মানে কি? এ সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যান্ড কান্ট্রি ইন হুইচ ওয়ান পারসন হ্যাজ কমপ্লিট পাওয়ার। অটোক্রেসি আমরা আগেও পেলাম যে একটা সিস্টেমের মধ্যে, সে দেশ হতে পারে বা সরকারের মধ্যে হবে, যে একজনের ব্যক্তি যার মধ্যেই আমাদের কমপ্লিট পাওয়ারটা থাকবে। তাহলে স্বৈরতন্ত্র, যেটাকে অটোক্রেসি মানেই আমরা স্বৈরতন্ত্র বলছি, সে সরকার হোক বা দেশের একটি এমন ব্যবস্থা একজন ব্যক্তির সম্পূর্ণ ক্ষমতা থাকে সেই সরকারটা বা আমাদের গভর্নমেন্ট বা দেশটাকে চালানোর জন্য। তারপর হচ্ছে অটোগ্রাফি মানে কি? এ পারসন ওন হ্যান্ডরাইটিং, এ পারসনস ওন হ্যান্ডরাইটিং, অর্থাৎ অটোগ্রাফি মানে নিজের লিখন বা শতলিখন বলতে পারি আমরা, শতলিখন। এর মানে হচ্ছে একজন ব্যক্তির যার নিজস্ব হাতের লেখা, একজন ব্যক্তির নিজস্ব হাতের লেখাকে আমরা বলতে পারি শতলিপি বা অটোগ্রাফি। অটোফেগি কি? এ ন্যাচারাল প্রসেস ইন হুইচ বডিজ সেল ক্লিন আউট এনি ড্যামেজড অর আননেসেসারি কম্পোনেন্ট। ড্যামেজ, ঠিক আছে? তাহলে আমাদের কি অটোফেগি মানে হচ্ছে শতলিপি নয়, অটোফেগি মানে হচ্ছে ন্যাচারাল প্রসেস, একটা প্রাকৃতিক প্রক্রিয়া, হুইচ বডিজ সেল ক্লিন, যেখানে আমাদের শরীরের কোষকে কি করে ক্লিন করে, পরিষ্কার করে, এনি ড্যামেজড অর আননেসেসারি কম্পোনেন্ট, ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় উপাদান থেকে তাকে ক্লিন আউট করে বা পরিষ্কার করে, এমন এই ব্যবস্থাটাকে বলা হয় অটোফেগি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, 5 নম্বর প্রশ্ন, এ লার্জ কেজ বিল্ডিংস অর এনক্লোজার টু কিপ বার্ড। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এ লার্জ কেজ একটা বৃহৎ বড় খাঁচা বা জায়গা বন্দি, বিল্ডিং অর এনক্লোজার টু কেপ বার্ড, তাহলে বার্ড রাখার জন্য একটা জায়গা, বিল্ডিং বা আমাদের এনক্লোজার কোনো আবদ্ধ জায়গা, সেটাকে আমরা কি বলি? তাহলে যেখানে বার্ডকে রাখা হয় বা সংরক্ষণ করা হয় সেটাকে বলে আমরা এপিয়ারি,
সেটাকে না, সেটাকে বলি আমরা কি এভিয়ারি। সেটাকে কি বলি আমরা? অপশান নাম্বার সি, এভিয়ারি। এপিয়ারি মানে হচ্ছে ওই যে মৌমাছি প্রতিপালন। দেখো দেওয়া রয়েছে এপিয়ারি, এ প্লেস হোয়ার বীজ আর কেপ্ট অ্যান্ড ম্যানেজড ফর দ্য পারপাস অফ রেজিং বীজ। তাহলে কি বলছে? এপিয়ারি মানে হচ্ছে, এপিয়ারি হচ্ছে একটা সংগ্রহশালা বা একটা জায়গা যেখানে মৌমাছিদের রাখা হয় এবং পরিচর্যা করা হয় ফর দ্য রেজিং বীজ, বা মৌমাছিকে বৃদ্ধির জন্য বা আমাদের পারপাসের জন্য, মধু বা মোম পাওয়ার জন্য। তাহলে কি হচ্ছে? এমন একটা স্থান যেখানে মৌমাছি পালনের উদ্দেশ্যে মৌমাছি রাখা হয় এবং পরিচালনা করা হয়, তখন সেটাকে বলা হয় এপিয়ারি। তখন সেটাকে কী বলি আমরা? এপিয়ারি। পরবর্তী প্রশ্ন আছে, দেখো ব্যুরো। ব্যুরো মানে কি? এক্সকেভেশন আর হোল, বা যেটা আমাদের ব্যুরো মানে কোনো কিছু খনন করা, এক্সকেভেশন, বা আমরা সেটা কি বলতে পারি? গর্ত। সেটা হচ্ছে আমাদের কি? ব্যুরো। এরপর হচ্ছে ডরমিটরি। ডরমিটরি মানে কি? লিভিং কোয়ার্টার। ডরমিটরি মানে হচ্ছে লিভিং কোয়ার্টার্স, অর্থাৎ থাকার জায়গা। সেই থাকার জায়গা লিভিং কোয়ার্টার্স মানে কোয়ার্টার্সে থাকার সেই জায়গাটাকে বলা হয় ডরমিটরি। পরবর্তী দেখো প্রশ্ন কি রয়েছে? স্টাডি অফ দ্য হিউম্যান বিংস অ্যান্ড দেয়ার অ্যানসেস্টরস থ্রু টাইম। স্টাডি অফ হিউম্যান বিং, মানব জীবনের স্টাডি বা মানব সম্পর্কে পড়া, অ্যান্ড দেয়ার অ্যানসেস্টর এবং তাদের পূর্বপুরুষদের, থ্রো টাইম সময়ের মধ্যে, বা আমাদের সেই সব সময়কে নিয়ে আমাদের পূর্বপুরুষ এবং মানুষের যে পূর্বপুরুষ এবং তাদের স্টাডিকে কি বলা হয়? অ্যানথ্রোপোলজি, ফিজিওলজি, বায়োলজি, এথনোলজি। তাহলে সেটাকে বলতে পারি আমরা কি? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ববিজ্ঞান যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে মানুষের জীবন বা আচার নিয়ে আমাদের আলোচনা করা হয়। পরবর্তী যেগুলো রয়েছে দেখো বায়োলজি। বায়োলজি কি? বায়োলজি হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ লিভিং থিংস। সায়েন্টিফিক স্টাডি অফ লিভিং থিং, জীবের বৈজ্ঞানিক অধ্যয়ন। তারপর কি রয়েছে? তারপর দেখা রয়েছে যে এথনোলজি। ঠিক আছে, এথনোলজি হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড দ্য কম্পারিজন অফ হিউম্যান রেসেস। অর্থাৎ সায়েন্টিফিক স্টাডি বৈজ্ঞানসম্মত অধ্যয়ন, অ্যান্ড দ্য কম্পারিজন অফ হিউম্যান রেস। ঠিক আছে, যেটা হচ্ছে মানব জাতির বৈজ্ঞানিক অধ্যয়ন এবং তার সাথে তুলনা। ঠিক আছে, সেটাকেই বলছি আমাদের এথনোলজি। তারপরে নেক্সট কী রয়েছে দেখো ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ লিভিং থিং ফাংশনস। তাহলে আমাদের সেটা হচ্ছে নিম্ন জীবের কার্যকারিতার বৈজ্ঞানিক অধ্যয়ন, সেটাকে বলি আমরা কি? ফিজিওলজি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এ রেমেডি টু দ্য কাউন্টার অ্যাটাক দ্য ইফেক্ট অফ পয়জনস। দ্য রেমেডি মানে প্রতিকার বা আমাদের সুস্থতার বা প্রতিকার, কাউন্টার অ্যাটাক দ্য ইফেক্ট অফ পয়জন, বিষের প্রতিক্রিয়ার যে রেমেডি সেটাকে আমরা কি বলি? অ্যান্টিবডি, অ্যান্টিডোট, অ্যান্টিসেপটিক না অ্যান্টিবায়োটিক? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অ্যান্টিডোট। অ্যান্টিডোট ইউজ করি আমরা কোনো কিছু ইয়ার ক্ষেত্রে, যেমন অ্যান্টিবডি। অ্যান্টিবডিটি কি? অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটেকটিভ প্রোটিন প্রডিউসড বাই দ্য ইমিউন সিস্টেম রেসপন্স টু দ্য প্রেজেন্স অফ দ্য ফরেন সাবস্টেন্স। অর্থাৎ একটা হচ্ছে প্রোটিন হচ্ছে পার্সপেক্টিভ প্রোটিন বলতে, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক প্রোটিন। ঠিক আছে, যেটা প্রডিউস বাই দ্য ইমিউন সিস্টেম রেসপন্স, মানে সেটা আমাদের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার উদ্দীপনার ফলে বা তার প্রভাবে আমাদের ওই যে ফরেন সাবস্টেন্স বলতে আমাদের যে অন্য কোনো পদার্থ বা বিজাতীয় পদার্থ যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যে ক্ষমতা তৈরি করে সেটাই বলছি অ্যান্টিবডি। বা যেটা বলছে আমাদের দেখো এখানে একটি বিদেশি প্রতিরক্ষামূলক প্রোটিন যা কোনো পদার্থের বা বিজাতীয় পদার্থের, বিদেশি নয় এটা লিখবে, বিজাতীয় পদার্থের উপস্থিতিতে প্রতিক্রিয়ায় রোগ প্রতিরোধ ব্যবস্থা দ্বারা উৎপাদিত হয়, এটাকে বলি আমরা অ্যান্টিবডি। নেক্সট রয়েছে দেখো অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক কি? এ লিকুইড অর ক্রিম প্রিভেন্ট এ কাট এটসেট্রা ফ্রম দ্য বিকামিং ইনফেক্টেড। একটা তরল বা ক্রিম যা কোনো জীবাণু ইত্যাদিকে সংক্রামিত হতে বাধা দেয়, সেটাকে বলা হয় অ্যান্টিসেপটিক। বা কোনো কাটা অংশকে সংক্রামিত হতে বাধা দেয়, সেটাকে বলা হয় অ্যান্টিসেপটিক। আর অ্যান্টিবায়োটিক কোনটা? অ্যান্টিবায়োটিক হচ্ছে সেটা যে এ মেডিসিন হুইচ ইজ ইউজড ফর দ্য ডেস্ট্রয়িং ব্যাকটেরিয়া অ্যান্ড কেয়ারিং ইনফেকশন, সেটাকে বলছি। যেমন একটি ওষুধ বা ব্যাকটেরিয়া
এবং সংক্রমণের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত হয় সেটাকে বলে আমরা অ্যান্টিবায়োটিক। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, টু ওয়ার্ক এমলেসলি। টু ওয়ার্ক এমলেসলি, টু ওয়ার্ক এমলেসলি যেটাকে বলি আমরা কি, অ্যাম্বেল। যেটাকে বলি আমরা অ্যাম্বেল, অর্থাৎ এমলেসলি ওয়ার্ক বা যেটা সঠিকভাবে হাঁটা নয়, এমলেসলি দিশাহীনভাবে লক্ষ্যহীনভাবে, সেটাকে বলি আমরা অ্যাম্বেল। ঠিক আছে, দেখো আরও স্লিদার মানে কি তাহলে, স্লিদার হচ্ছে টু মুভ বাই দ্য স্লাইডিং ফ্রম সাইড টু সাইড অ্যালং দ্য গ্রাউন্ড লাইক এ স্নেক। তাহলে সাপের মতো এপাশ ওপাশ চলা বা ছলকে ছলকে চলা, সেটাকে আমরা বলি কি, স্লিদার। আর ক্রল, ক্রল কি, টু মুভ স্লোলি উইথ ইয়োর বডি অন অর ক্লোজ টু দ্য গ্রাউন্ড অর অন দ্য হ্যান্ডস অ্যান্ড নি। তাহলে ক্রল বলতে হামাগুড়ি দেওয়া, যেটা বলি আমরা মাটিতে বা তার কাছাকাছি হাত বা হাঁটুর উপর ভর দিয়ে ধীরে ধীরে চলাকে বলা হয় আমাদের ক্রল বা হামাগুড়ি দেওয়া, যেটাকে বলি আমরা। পরবর্তী প্রশ্ন কী হয়েছে দেখো, ফর্মালি পুট অ্যান এন্ড টু এ সিস্টেম, প্র্যাকটিস অর ইনস্টিটিউশন। ফর্মালি পুট অ্যান এন্ড টু এ সিস্টেম, সেটাকে আমরা কি বলতে পারি, কোনো একটা প্রথাকে ফর্মালি সেটাকে বন্ধ করে দেওয়া, প্র্যাকটিস বা কোনো একটা প্রথা বা কোনো একটা ইনস্টিটিউশন সেটাকে প্রথাকে বন্ধ করে দেওয়া, সেটাকে কি বলে আমরা, কিল মানে হত্যা করা, ডেস্ট্রয় মানে মুছে ফেলা, না এই ডেস্ট্রয় মানে ধ্বংস করা, নাকি অ্যাবলিশ, অ্যাবলিশ মানে মুছে ফেলা, না স্টপ মানে বন্ধ করে দেওয়া। তাহলে এখানে সঠিক হবে অ্যাবলিশ। সিস্টেম কোনো একটা প্রথাকে যদি বিলুপ্ত করা হয়, মুছে ফেলা হয়, তখন সেটাকে বলা হয় অ্যাবলিশ করা হয়েছে বা মুছে ফেলা হয়েছে। কিল মানে তো কাউকে মৃত্যুদণ্ড করা বা হত্যা করা, ডেস্ট্রয় মানে তো আমরা জানি এমন কিছুর ক্ষতি করা যাতে তা আর ব্যবহার করা যায় না, সেটাকে ডেস্ট্রয় করা বা ধ্বংস করা। আর স্টপ মানে থামানো, এমন কিছু করা আছে শেষ করা, যা তুমি এমন কিছু করা শেষ করা যা তুমি করছো, ঠিক আছে, সেটাকে বলা হয় স্টপ বা থামা। পরবর্তী দেখো কি রয়েছে, এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট। যে জায়গার মধ্যে গভর্নমেন্ট বা এ প্লেস একটা জায়গা, হোয়ার গভর্নমেন্ট রেকর্ড যেখানে সরকারের সমস্ত নথি সংরক্ষিত থাকে, সেটাকে কি বলে, কোয়াকরুমস, ক্যাচ, হ্যাঙ্গার, আর্চিভ। তাহলে যেখানে গভর্নমেন্টের যেসব রেকর্ডগুলি বা তথ্যগুলো সংগ্রহ করে রাখা থাকে, সেটাকে বলি আমরা কি, আর্চিভ। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। দেখো কোয়াকরুম বলতে কি বলছি, এ রুম নিয়ার দ্য এন্ট্রান্স টু বিল্ডিং হোয়ার ইউ ক্যান লিভ ইউর কোট, ব্যাগ এটসেট্রা। অর্থাৎ আমরা কোয়াকরুম বলতে সেই রুমটাকেই বোঝাই যে ভবনের প্রবেশদ্বারের কাছে একটি ঘর যেখানে আপনি কোট, ব্যাগ ইত্যাদি রেখে যেতে পারেন, এরকম একটা ঘর, সেটাকে বলি আমরা কোয়াকরুম। ক্যাচ বলতে কি বুঝি, আমরা ক্যাচ ফাইল শুনেছি মোবাইলে। এ হিডেন প্লেস স্পেশালি ওয়ান ইন দ্য গ্রাউন্ড ফর অ্যামিউনিশন, ফুড অর ট্রেজারার্স। তাহলে বলছে ক্যাচ বলতে এমন একটা জায়গা বা লুকানো জায়গা, হাইডিং প্লেস হচ্ছে লুকানো জায়গা, বিশেষ করে মাটিতে, বা যেখানে আমরা বলতে পারি ফর অ্যামিউনিশন বা গোলাবারুদ রাখা বা খাবার বা ধনসম্পদ রাখা হয়, লুকানো জায়গা, সেই জায়গাটাকে বলি আমরা কি, ক্যাচ। হ্যাঙ্গার, পরবর্তী কী রয়েছে, হ্যাঙ্গার। হ্যাঙ্গার মানে কি, হ্যাঙ্গার মানে এ বিগ বিল্ডিং হোয়ার প্লেনস অর ক্যাপ্ট, মানে বিমানে বা বড় বড় জায়গায় রাখার জন্য যে তাক বা আমাদের থাকে, সেটাকে বলি আমরা কি, হ্যাঙ্গার। ঠিক আছে, কোনো কিছু বড় ভবনে যেখানে বিমান রাখা, ভুল বললাম, যে এ বিল্ডিং হোয়ার দ্য প্লেনস আর ক্যাপ্ট, বলছে একটা বড় ঘর বা জায়গা যেখানে আমাদের বিমানদের রাখা হয়, সেটাকে বলা হয় হ্যাঙ্গার। তাহলে যেখানে রাখা হয় সেটাকে বলা হয়, যেখানে একটি বড় ভবন যেখানে বিমান রাখা হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ল্যাক অফ দ্য ফিলিং বা অনুভূতির অভাব, সেটা কি বলে, এমপ্যাথি, অ্যাপ্যাথি, না টেলিপ্যাথি, না সিম্প্যাথি। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি হচ্ছে ল্যাক অফ ফিলিংস, অ্যাপ্যাথি। এমপ্যাথি মানে কি, এমপ্যাথি মানে দেখো দেওয়া আছে, দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ফিলিংস অ্যানাদার। তাহলে অন্যের অনুভূতি বোঝা এবং ভাগ করে নেওয়ার ক্ষমতাটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে এমপ্যাথি। টেলিপ্যাথি মানে কি, দ্য এবিলিটি টু নো হোয়াট ইজ ইন সামওয়ানস এল মাইন্ড, অন্যের মনের মধ্যে কি চলছে বা কি আছে সেটা জানার ক্ষমতাই হচ্ছে টেলিপ্যাথি। ঠিক আছে, এইভাবে আমরা একটা টেলিস্কোপি আমরা পাই। ঠিক আছে, সিম্প্যাথি মানে সহানুভূতি,
আন্ডারস্ট্যান্ডিং অফ আদার্স পিপুল ফিলিং স্পেশালি দেয়ালি প্রবলেম। তাহলে স্পেশালি দেয়ার প্রবলেমস অর্থাৎ তাদের বিশেষ করে তাদের সেই সমস্যার প্রতি সহানুভূতি, অন্যের অনুভূতি বা বিশেষ করে তাদের সমস্যাগুলোকে বোঝা বা তাদের সহমত পোষণ করা, সেটাই বলতে পারি আমরা কি সিম্প্যাথি, মানে বোঝা তাদের, সেটাই হচ্ছে সিম্প্যাথি বা সহানুভূতি যেটাকে বলি আমরা। কিলিং অফ বার্ড, পাখির হত্যা। পাখির হত্যাকে কি বলা হয়? পাখির হত্যাকে আমরা বলি এভিসাইড। ঠিক আছে, তাহলে হার্বিসাইড মানে কি? হার্ব মানে হচ্ছে আমাদের উদ্ভিদ, তাহলে হার্বিসাইড মানে উদ্ভিদের জন্য বিষাক্ত একটি রাসায়নিক, যা যেসব উদ্ভিদ যেখানে জন্মায় না সেখানে মারার জন্য ব্যবহৃত হয় হার্বিসাইড। ভালপিসাইড কি? এটা একজন ব্যক্তি শিকারী কুকুর দিয়ে শিকারের উপায় ব্যতীত অন্য উপায়ে শিয়াল হত্যাকে বলা হয় আমাদের ভালপিসাইড। আর হচ্ছে ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড মানে নিজের মাকে হত্যা করা, আপনার নিজের মাকে হত্যার অপরাধকে বলা হয় বা হত্যা করাকে বলা হয় ম্যাট্রিসাইড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এ পারসন অ্যাপয়েন্ট বাই দ্য টু পার্টিজ টু রিজলভ এ ডিসপিউট। একজন ব্যক্তিকে নিয়োগ করা হয় দুটো পার্টির যে সমস্যা বা তর্ক বা যাই বলো না কেন ডিসপিউট, সেইটাকে মেটানোর জন্য। তাহলে সেই ব্যক্তিটাকে আমরা কি বলি? সেই ব্যক্তিটাকে বলি আমরা আরবিট্রেটর। আরবিট্রেটর। ব্রোকার মানে দালা, ভ্যালুয়ার মানে হচ্ছে যেটা মূল্য, আর অডিটর মানে হচ্ছে যে অডিটের কাজ করে অডিটর। তাহলে দেখো কি রয়েছে আমাদের ভ্যালুয়ার। ভ্যালুয়ার মানে হচ্ছে এ পারসন হুজ জব ইজ এস্টিমেট হাউ মাচ প্রপার্টি ল্যান্ড এটসেট্রা ইজ ওর্থ। তাহলে একজন ব্যক্তি যার কাজ হলো সম্পত্তি, জমি ইত্যাদির মূল্য নির্ধারণ করা বা অনুমান করা, সেটাকে বলি আমরা কি ভ্যালুয়ার। অডিটর কি? এ পারসন হু অফিসিয়ালি এক্সামাইন্স দ্য বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল রেকর্ড অফ দ্য কোম্পানি। তাহলে একটা ব্যবসায়ী বা একটা ব্যবসায়ী এবং কোম্পানির কোনো অর্থনৈতিক তথ্য বা রেকর্ডস যিনি অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে বা আমাদের অফিসিয়ালি সরকারিভাবে বা আমাদের সেটাকে এক্সামাইন করে বা পরীক্ষা করে, তখন সেটাকে বলি আমরা অডিটর। আর ব্রোকার মানে দালাল, যেটা এ পারসন হু বায়েজ অ্যান্ড সেলস থিংস ফর আদার পিপুল। তাহলে বলছে একজন ব্যক্তি যে কিনে এবং বিক্রি করে ওই জিনিসটা, একটা জিনিস কিনে এবং তারপর সেটাকে বিক্রি করে অন্য লোকের কাছে, সেটাকে বলা হয় আমাদের ব্রোকার বা দালাল। ওয়ান হু ডিভোট ওয়ানস লাইফ টু দ্য ওয়েলফেয়ার অফ আদার্স পিপল। ওয়ান হু ডিভোটস ওয়ান লাইফ টু দ্য ওয়েলফেয়ার অফ আদার্স পিপল। তাহলে অন্যের কাছে একজন ব্যক্তি যে ডিভোট মানে উৎসর্গ করে ওয়ান্স লাইফ তার নিজের জীবন, টু দ্য ওয়েলফেয়ার অফ আদার পিপলের বা অন্য লোকের কাজে বা বিশেষ কাজে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সেই তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অল্ট্রুইস্ট মানে একজন ব্যক্তি যিনি অন্যজনের সেবায় নিয়োজিত থাকে। বা অ্যালকামিস্ট মানে কি রয়েছে দেখো, এ পারসন হু স্টাডিজ অ্যালকামি, যিনি একজন অ্যালকামির অধ্যয়ন করছেন তাকে বলা হয় অ্যালকামিস্ট। অ্যাম্বাসেডর মানে কি অ্যান অফিসিয়াল হু লিভ ইন এ ফরেন কান্ট্রি অ্যাজ দ্য সিনিয়র রিপ্রেজেন্টেটিভ। যেটা অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূত বলি, যে একজন কর্মকর্তা যিনি বিদেশে উচ্চপদস্থ প্রতিনিধি হিসাবে নিযুক্ত থাকেন তাকেই বলা হয় অ্যাম্বাসেডর। ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ড এফিসিয়েন্টলি, একজন যিনি পারে, ক্যান ইউজ বোথ তিনি ব্যবহার করতে পারে, কি করতে পারে? হ্যান্ড এফিসিয়েন্টলি, তার হাতগুলোকে এফিসিয়েন্টলি মানে খুব ভালোভাবে দক্ষতার সহিত দু হাতেই ব্যবহার করতে পারে। অর্থাৎ যার দু হাত সমান চলে, আমরা একটা বাংলায় কথা আছে সব্যসাচী, দু হাত যার সমান চলে সেটাকে বলে আমরা কি অ্যাম্বিডেক্সট্রাস। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে বা পরবর্তী যে ওয়ার্ডগুলো রয়েছে, স্কিলফুল। গুড এট ডুইং সামথিং স্পেশালি সামথিং দ্যাট দ্য পার্টিকুলার অ্যাবিলিটি। তাহলে স্কিলফুল মানে একজন দক্ষ, এটা স্কিলফুল বোঝায় একজন পার্সনের ক্ষেত্রে। কি বলেছে? যে কিছু করার ক্ষেত্রে দক্ষ বা বিশেষ করে যার একটা বিশেষ ক্ষমতা। জিনিয়াস মানে কি? শোয়িং ইউজুয়ালি গ্রেট ইন্টেলিজেন্স। জিনিয়াস মানে প্রতিভা, শোয়িং আনইউজুয়ালি বা অস্বাভাবিকভাবে
কোনো কিছু বৃহৎ বা দুর্দান্ত বুদ্ধিমত্তার প্রদর্শন, সেটাকে বলা হয় আমাদের কি জেনিয়াস। আর অ্যাম্বিভ্যালেন্ট মানে কি হ্যাভিং অর শোয়িং বোথ গুড অ্যান্ড ব্যাড ফিলিং অ্যাবাউট দ্য সামবডি সামথিং। দেখো আমাদের দুই দিকেই বলা আছে, ইংরেজি টার্মটা দেওয়া আছে, কারণ আমরা যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে তাহলে আমার দেখো এই ওয়ার্ডটা বা এই টাইপের ওয়ার্ডটা পড়বে, এটার পরিবর্তে আমাকে কি লিখতে হবে, ওই যে এটার পরিবর্তে যে কী হবে জেনিয়াস লিখতে হবে, যার জন্য আমরা এইভাবে নিয়েছি। এবং তার পাশে যাতে মনে রাখার জন্য, না হলে আমি বলে দিলেও পারতাম, মনে রাখার জন্য বাংলাটা সাইডে করা আছে। তাহলে এটা লেখার উদ্দেশ্য এই যে তুমি এইগুলোরও আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যাবে। পরবর্তী দেখো কি রয়েছে। আচ্ছা, এই ছিল প্রশ্ন, আজকের প্রশ্ন এই পর্যন্তই। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ।